আচ্ছা, আশা করি এই পর্যন্ত সবাই বুঝছো। না বুঝলে আমাকে নক করো, মানে ইন্টারফেয়ার করো, বলার মধ্যে সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে উম আচ্ছা, ডেফিনেটিভ নটোকর্ড হয়ে গেল আমাদের। ফাংশন নটোকর্ডে আমরা আসি, যে নটোকর্ডটা কি করে, যে ডিটারমিনেশন অফ দ্য এক্সিস অফ দি বডি, যেটা বললাম যে ক্রেনিয়াল কোনটা কর্ডাল কোনটা, এটা হচ্ছে ডিটারমিন করবে। এন্ড এই নটোকর্ড এমন একটা জিনিস, সেটা হইতেছে অনেক কিছুকে সে ইনফ্লুয়েন্স করতে পারে। হ্যাঁ, এই নটোকর্ডের ইনফ্লুয়েন্সে অনেক ঘটনা ঘটে। সো এটা ডিফারেন্সিয়েশন অফ দ্য এক্টোডার্ম টু ফর্ম দ্য সারফেস এক্টোডার্ম এন্ড নিউরো এক্টোডার্ম, মানে আমাদের যে এই এক্টোডার্মটা আছে লাল কালার, এটাকে সে নটোকর্ড, এই যে ভিতরে যে ভায়োলেট কালার নটোকর্ড, এটার ইনফ্লুয়েন্সে এই এক্টোডার্মটা দুইটা ভাগে ভাগ হয়ে যেতে পারে। একটা এই মাঝখানের দিকে একটু মোটা, এটা বলা হয় নিউরো এক্টোডার্ম, এন্ড দুই পাশে সারফেস এক্টোডার্ম। এই নটোকর্ডের ইনফ্লুয়েন্সে এটা হয়। হ্যাঁ, এই একটা ফাংশন। দেন হচ্ছে স্টিমুলেশন অফ মেসোডার্ম টু ফর্ম দ্য প্যারাক্সিয়াল মেসোডার্ম। দেখো মানে কি বললাম, যে ইনফ্লুয়েন্স দেয় শুধু খালি এটা বসে বসে। এই যে মাঝখানে যে আমাদের এই যে ইয়েলো কালারের মেসোডার্ম, আমাদের মেসোডার্মটা তিনটা ভাগে ভাগ হয় না? এই ধরো নটোকর্ড গোল্লা, এই পাশে তিনটা, এই পাশেও তিনটা, মাঝখানে গোল্লাটা হচ্ছে কি, নটোকর্ড। এই নটোকর্ডের ইনফ্লুয়েন্সে এই যে যে মেসোডার্মটা তিনটা পার্টে ভাগ হয়ে যায়। নটোকর্ডের ঠিক কাছাকাছি যেটাকে বলা হয় প্যারাক্সিয়াল মেসোডার্ম। এরপরে যেটা ইন্টারমিডিয়েট মেসোডার্ম, এরপরে যেটা এটা হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডার্ম। ঠিক আছে, তিনটা পার্টে ভাগ করে ফেলায়, প্যারাক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম এন্ড ল্যাটারাল প্লেট মেসোডার্ম। নটোকর্ডের ইনফ্লুয়েন্সে হয় এটা। এই হচ্ছে নটোকর্ডের ফাংশন মূলত। এই যে দেখছো তিনটা ভাগে ভাগ করে ফেলছে, এটা কার কাছে নটোকর্ড ইনফ্লুয়েন্স দেয় দিছে এর জন্য। এরপরে যে বললাম যে কি, যে এটাকে সারফেস সেক্টোরাম নিউরো এক্টোরামে ভাগ করে ফেলায়, এবং এখান থেকে কি হয়, নিউরাল টিউব ফরমেশন হয়। একটু খেয়াল করো, এই কথা বলা যা বলতেছি সব এগুলো আসে। এই হচ্ছে সারফেস সেক্টোরাম লাল কালারের। মাঝখানে কে বসে আছে, এখানে তিনটা লেয়ার দেখতে পাচ্ছ তোমরা হয়তোবা, একটু জুম করে দেই, দেখো এই হচ্ছে লাল কালারের যে লেয়ারটা এক্টোডার্ম, দুই পাশে মেসোডার্ম ইয়েলো, মাঝখানে বসে আছে নটোকর্ড, নিচের দিকে এন্ডোডার্ম। এই নটোকর্ড কি করে, ইনফ্লুয়েন্স দেয় কাকে, এই নিউরো এক্টোডার্মকে, লাল কালারটাকে। এই নিউরো এক্টোডার্মকে ইনফ্লুয়েন্স দিয়ে সে দুইটা পার্টে ভাগ করে ফেলায় লাল কালারটাকে, মানে এক্টোডার্মকে দুইটা পার্টে ভাগ করে। এই যে আমি দেখাইছি এখানে গ্রিন কালার দিয়ে, যে মোটা অংশটুকু এখানে মাঝখান বরাবর এটার, এটা হচ্ছে নিউরো এক্টোডার্ম, এন্ড দুই পাশে এটা সারফেস এক্টোডার্ম। তাহলে এক্টোডার্ম ইনটু ডিভিজিবল ইনটু টু পার্ট, একটা হচ্ছে নিউরো এক্টোডার্ম, আর একটা হচ্ছে সারফেস এক্টোডার্ম বাই দ্য ইনফ্লুয়েন্স অফ নটোকর্ড। ঠিক আছে, হয়ে গেল। আমরা এখন পড়তেছি নিউরাল টিউবটা কিভাবে ফরমেশন হয়, দেখো নটোকর্ডের ইনফ্লুয়েন্সে। দেন কি হয়, এই নিউরাল টিউবটা এটা ফোল্ড হয়ে যায়, দেখছো ফোল্ড হয়ে গেছে। ফোল্ড হয়ে যাওয়ার পর এটাকে আমরা বলি এখন নিউরাল ফোল্ড, নিউরাল ফোল্ড বলি। দেখো নিউরাল ফোল্ড যখন হইছে, এই উপরে সারফেস সেক্টোডার্মের সাথে দুই কোণায় হালকা সবুজ দিয়ে দেখাইছি। দ্যাট মিন্স এই পুরাটাই সবুজ না, এই যে জায়গাটা এখানে ফোল্ড হয়ে যায়, ওই ফোল্ডিং এর জায়গাটুকুতে আলাদা কিছু সেল থাকে, বা ওই সেলটা অন্য কিছু হয়ে যায়, এটাকে বলা হয় নিউরাল ক্রেস্ট সেল। আমি আবার একটু বলি এখানে তোমাদের, এইটা তো ফোল্ড হয়ে গেল সারফেস সেক্টোরামটা, এই যে এটা, হ্যাঁ, ফোল্ড হয়ে হইলো কি নিউরাল ফোল্ড। কিন্তু ফোল্ড হইলেও দেখা যায় কি এই জায়গাটা এন্ড এই জায়গাটা দেখো হালকা সবুজ দিয়ে দেখাইছে, দ্যাট মিন্স এটা হচ্ছে আবার এই নট্যকর্ড, এই কি যে নিউ এক্টোডার্মের সেল, বাট এটা ফোল্ড হয় না, ফোল্ডের অংশে না, এটা আলাদা, এটাকে বলা হয় নিউরাল ক্রেস্ট সেল, নিউরাল ক্রেস্ট সেল। ঠিক আছে, আর এই বাকি যে অংশটা রিমেনিং, এটা হচ্ছে সারফেস এক্টোডার্ম। একসময় ফোল্ড হইতে হইতে তারা কি হয়, আরো কাছাকাছি আসে, এসে এই যে গাঢ় সবুজটা, এই গাঢ় সবুজটা লেগে যায়, এভাবে গোল হয়ে যায়, দেখো লেগে গেছে। এন্ড এই কোনায় যে সেল গুলা ছিল নিউরাল ক্রেস্ট সেল, এই নিউরাল ক্রেস্ট সেল গুলো এখান থেকে ছুটে দুই পাশে গিয়া বসে যায়, এই যে বসে গেছে দুই পাশে। এই যে যে এখন গোল জিনিসটা পাইলাম গাঢ় সবুজ, এই হচ্ছে নিউরাল টিউব, এটাই হচ্ছে নিউরাল টিউব, আর এটা হচ্ছে নিউরাল ক্রেস্ট সেল। হ্যাঁ, আর এটা হচ্ছে এক্টোডার্ম, এটা হচ্ছে এন্ডোডার্ম, এটা মেসোডার্ম। আর এই যে বসে আছে নটোকর্ড, দ্যাট মিন্স নিউরাল টিউবের সামনেই হচ্ছে নটোকর্ড। এই কাজগুলা কে করাইছে, এই যে নটোকর্ড করাইছে, সে হচ্ছে পণ্ডিত। এ হচ্ছে কি করছে,
এগুলাকে ইনফ্লুয়েন্স করায় এরকম একটা জিনিস বানাই ফেলছে, মানে এক্টোডার্ম থেকে কিছু অংশ নিয়ে একটা নিউরাল টিউব এন্ড নিউরাল ক্রিস্টাল তৈরি করছে। বুঝতে পারছো? ব্যাপারগুলো একদম ইজি, জাস্ট একটু বোঝার ট্রাই করো, না বুঝলে বলো। ওকে, এখন এটাকে আমি তো একটা ক্রস সেকশন, এখন পুরো আমাদের বডিতে কিভাবে থাকে এই যে এইভাবে দেখো। এখন পুরাটা দেখাইছি যে এই সবুজ কালারটা হচ্ছে নিউরাল টিউব, এর সামনে রয়েছে নটোকর্ড এন্ড দুই পাশে নিউরাল ক্রিস্টাল। নিউরাল ক্রিস্টাল, এই নিউরাল টিউবের দুই পোর আছে, একটা অ্যান্টেরিয়র নিউরোপোর মানে ক্রেনিয়াল ইন্ডে যেটা অ্যান্টেরিয়র নিউরোপোর, কর্ডাল ইন্ডের দিকে যেটা সেটাকে বলা হয় পোস্টেরিয়র নিউরোপোর। এই অ্যান্টেরিয়র নিউরোপোর মানে ছিদ্র, এই জিনিসটা কি হইতে হবে? ফিউজড হইতে হবে, ক্লোজ হইতে হবে। যদি, এবং এটা ক্লোজ হয় কবে? এট দ্য 25th ডে অফ ইন্ট্রাইটন লাইফ। ঠিক আছে, 25th এন্ড 28th ডে হয় হচ্ছে ক্রেনিয়াল বা পোস্টেরিয়র নিউরোপোর। তো যদি হইতেছে এই অ্যান্টেরিয়র নিউরোপোর ফেইল হয়ে যায়, ফিউজড হওয়াতে ফেইল হয়ে যায়, তখন যে ডিজিজটা হয় তোমরা পড়বা অ্যানেনসেফালি অথবা অ্যানেনকেফালি, যেটাই বলো। কি বলছি? যে অ্যান্টেরিয়র নিউরোপোরটা ক্লোজ হয়ে যায় এট দ্য 25th ডে। যদি ক্লোজ এটা ফেইল হয়ে যায়, যে ক্লোজ না করতে পারে, তাহলে আমাদের কি হবে? ক্রেনিয়াল যে ভল্ট আছে আমাদের মাথার উপরে যে ভল্ট, এটা ফর্মেশন হবে না, তখন ব্রেইনটা বাইরে থেকে দেখা যাবে। এটাকে বলা হয়েছে কি? অ্যানেনকেফালি। নাম শুনছো তোমরা, হ্যাঁ মেবি। যদি পোস্টেরিয়রটা ফেল হয়ে যায় ক্লোজ হইতে, তাহলে কি হবে? স্পাইনা বাইফিডা হয়ে যাবে। স্পাইনা স্পাইনা বাইফিডা হয়ে যাবে, মানে তোমার যে পিছন দিকে যে স্যাক্রামটা আছে ওখান দিয়ে দেখা যাবে কি বাইফিড হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে বাইরে থেকে বের হয়ে গেছে, এরকম একটা অবস্থা, যেহেতু ক্লোজ হয় না এটা। এই হচ্ছে একটা ক্লিনিক্যাল কথা যে অ্যান্টেরিয়র নিউরোর উপর পোস্টেরিয়র নিউরোর উপর ক্লোজ হইলে কি হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা নটোকর্ডের ফর্মেশন পড়লাম, নিউরাল টিউবের ফর্মেশন পড়লাম, এন্ড নিউরাল টিউবের দুইটা পোর আছে, ক্লোজ না হলে কি ডিজিজ হয় এটা একটু জানলাম। এরপরে আমরা নটোকর্ডের কিছু রেমনেন্ট রয়েছে আমাদের। দেখো, রেমনেন্ট অফ নটোকর্ড ইন আওয়ার বডি। তোমরা জানো একটা ভার্টিবা ইন্টারভার্টিবল ডিস্ক, তাই না? মাঝখানে সেই ইন্টারভার্টিবল ডিস্কে কয়টা পার্ট আছে? দুইটা পার্ট আছে। সেন্ট্রালি কি থাকবে? নিউক্লিয়াস পালপোসাস, এন্ড পেরিফেরিতে থাকবে কি? অ্যানুলাস ফাইব্রোসাস। এই অ্যানুলাস ফাইব্রোসাসে কিছু কি থাকে? এখানে নটোকর্ডের রেমনেন্টটা থেকে যায়। তোমরা তো ইয়া পড়ো নাই, মানে সোমাইট পড়ছো নাকি জানি না, সোমাইট বা ভার্টিব্রাল ডেভেলপমেন্ট, তাইলে বুঝতা। জাস্ট এটা মনে রাখো যে আমাদের শরীরে রেমনেন্ট রয়েছে নটোকর্ডে, সেটা হচ্ছে কি? ইন্টারভার্টিবল ডিস্ক। এছাড়া আরো রয়েছে নটোকর্ডের রেমনেন্ট, সেটা হচ্ছে কি? অ্যাপিক্যাল লিগামেন্ট অফ দি ডেন্স। এগুলো ভাইবার কোশ্চেন যে আমাদের শরীরে নটোকর্ডের রেমনেন্ট কি কি আছে? ইন্টারভার্টিবল ডিস্ক এন্ড অ্যাপিক্যাল লিগামেন্ট অফ দি ডেন্স। ঠিক আছে, সেকেন্ড ভার্টিব্রা যে পড়বা। আচ্ছা, এন্ড কিছু রেমনেন্ট আছে আমাদের বডিতে, যে রেমনেন্টস অফ এমব্রায়োনিক টিস্যু ইন আওয়ার বডি। কি কি রেমনেন্ট আছে? যেমন নিউক্লিয়াস পালপোসাস অফ ইন্টারভার্টিবল ডিস্ক, এটা একটা রেমনেন্ট। রেমনেন্ট মানে হচ্ছে কি? যে তোমার জ্বর মানে ইন্টারইটন লাইফে যেমন ছিল তার কিছু ওরকম থেকে যাওয়া। ঠিক আছে, যে তুমি ইন্টারইটন লাইফে যা যা থাকে তার মধ্যে থেকে কিছু অংশ থেকে যাওয়া, এটাই হচ্ছে রেমনেন্ট। ওইটা নিয়ে পারসিস্ট করা। সো এই হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস পালপোসাস বললাম। এরপরে হচ্ছে আমাদের ভিট্রিয়াস বডি অফ আওয়ার আই। আমাদের যে ভিট্রিয়াস বডি, এটা আছে আমাদের আই বলে পড়বা তোমরা ফার্দার হেড ব্রেন আই বলে। ওইটাও না আমাদের একটা রেমনেন্ট। ঠিক আছে, তো ওইটাও আমরা ইন্টারইটন লাইফে যেমন থাকি আমাদের বড় কালেও তেমন থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের দাঁতের তিনটা পার্ট আছে। ঠিক আছে, যে এনামেল, ডেন্টিন, আরেকটা হচ্ছে তোমার পাল্প। ঠিক আছে, এনামেল এই পাল্প যে অংশটা আছে ভিতরে, এই পাল্পটা হইতেছে কি একটা রেমনেন্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে ওয়াটসনস জেলি ইনসাইড দি আম্বিলিকাল কর্ড। এই যে ধরো আম্বিলিকাল কর্ড, এই আম্বিলিকাল কর্ডের সারফেস যে জিনিসটা সেটা হচ্ছে কি অ্যামনিওটিক মেমব্রেন দ্বারা ফর্ম হয়েছে। এন্ড ভিতরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, একটা লেফট আম্বিলিকাল ভেইন থাকে, রাইটটা ডিসঅ্যাপিয়ার করে যায়। লেফট আম্বিলিকাল ভেইন এন্ড আম্বিলিকাল আর্টারিস। এই মাঝখানে ইয়েলো যে কালার গুলো দেখছো, এখানে একটা জেলি লাইক সাবস্টেন্স, এটাকে বলা হয় ওয়াটসন জেলি। এটা হইতেছে কি একটা রেমনেন্ট আমাদের, এমব্রায়োনিক টিস্যুর রেমনেন্ট। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি মেজেনকাইম। ঠিক আছে, তোমরা নাম শুনবা এগুলা, এখন এগুলা বুঝবা না বললে হয়তো বা, যে মেজেনকাইমটা কি? যে ইট ইজ নাথিং বাট দ্য এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু।
এগুলাই হইতেছে কি মেসেনকাইম। সো রেমনেন্ট পাওয়া যাবে আমার এগুলা আমাদের বডিতে টোটাল। আর ওখানে বললাম নটোকর্ডের দুইটা, একটা নিউক্লিয়াস পালপোসাস এন্ড অ্যাপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ৩টা লেয়ার পেয়ে গেছি এবং নটোকর্ডের ইনফ্লুয়েন্সে ৩টা ভাগে ভাগ হয়ে গেছে মেসোডার্ম, প্যারাক্সিয়াল, ইন্টারমিডিয়েট এন্ড ল্যাটারাল প্লেট। তাহলে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এখন এই ৩ লেয়ারের কিছু যে রেমনেন্ট আছে আমাদের বা ডেরিভেটিভস আছে, রেমনেন্ট অ্যাকচুয়ালি ডেরিভেটিভস কি আছে? এটা আসে কিন্তু অনেক সময় যেটা কার্ড ডেরিভেটিভস এক্টোডার্মের না মেসোডার্মের, হ্যাঁ এইভাবে। তো আমরা জানি এক্টোডার্মটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, সারফেস এক্টোডার্ম এন্ড নিউরো এক্টোডার্ম। এই সারফেস এক্টোডার্ম থেকে কি আসে? তোমার সারফেসে জিনিসপত্র আসবে লাইক স্কিন, এপিডার্মিস অফ দি স্কিন, ঠিক আছে? তারপর আসবে হেয়ার, তোমার নেইল আসবে, এগুলো আসবে সারফেস এক্টোডার্ম থেকে। আর নিউরো এক্টোডার্ম থেকে আমরা জানি কি আসে? দেখো নটোকর্ড, মানে সরি নিউরাল টিউবটা আসে এখানে, হ্যাঁ। সো নিউরাল টিউব থেকে কি আসে? সিএনএস মানে ব্রেইন আইবল আসে, ঠিক আছে? আর হচ্ছে কি নিউরাল ক্রেস্ট। আমরা বললাম না তখন ক্লাসটা খুব বোরিং লাগতেছে মনে হয় সবার, আমি জানি, কারণ এটা খুবই একটা বোরিং টপিক, বাট বুঝলে মজা, বুঝছো? এই যে ফোল্ড হয়ে গেল না, তারপরে হচ্ছে আলাদা হয়ে গেল, এরকম এরকম আলাদা হয়ে গেল, এটা কি পেলাম? নিউরাল টিউব। আর এটা পেলাম কি? নিউরাল ক্রেস্ট দুই পাশে। সো এটারও ডেরিভেটিভস আছে, এটারও আছে। এই নিউরাল ক্রেস্ট থেকে তোমরা পড়বা, মজার বিষয় হচ্ছে একটা কোশ্চেন আসে যে নিউরাল ক্রেস্ট ডিফেক্ট কজেস দ্য কনজেনিটাল অ্যানোমালি অফ হার্ট, ঠিক আছে? এরকম একটা কোশ্চেন আসে যে এই নিউরাল ক্রেস্টাল থেকে অ্যাকচুয়ালি আমাদের যে হার্টের সেপ্টাম ফরমেশন হয়, ওই সেপ্টামের ফরমেশনে কন্ট্রিবিউশন থাকে। তো যদি এই সেলে নিউরাল ক্রেস্ট সেলে ডিফেক্ট হয়, তাহলে হার্টে গিয়ে প্রবলেম হতে পারে। কি হয়ে যাবে? অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট হয়ে যায় অ্যাকচুয়ালি, ভিএসডি। আজকের দিকে না যাই, এটা বলতেছিলাম যে নিউরোএক্টোডার্ম থেকে পাই হচ্ছে আমাদের নিউরাল টিউব এন্ড নিউরাল ক্রেস্টাল। তো নিউরাল টিউব থেকে কি আসবে? আমাদের সিএনএস আসবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি কি জিনিস? দুইটা জিনিস, ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। তাহলে ব্রেনটা ফরমেশন হবে, ব্রেনটা হবে এই যে উপরে অ্যান্টিরিয়র নিউরো উপর ক্লোজ হয়ে, এখান থেকে হবে ব্রেন। ক্লোজ না হইলে ব্রেনটা খোলা থাকবে, এটাকে বলবো অ্যানেনকেফালি, অ্যানেনসেফালি। আচ্ছা, আর স্পাইনাল কর্ডটা আসবে। আর নিউরাল ক্রিস্টাল থেকে যেটা আসবে, এটা মনে রাখার জন্য তোমরা একটা ছন্দ মনে রাখতে পারো, ঠিক আছে? যে লাইক এমনি মনে রাখতে পারো যে জিএসসি সেল পিএসসি গ্যাংলিয়া, জিএসসি সেল পিএসসি গ্যাংলিয়া, হ্যাঁ। পিএসসি গ্যাং এই আচ্ছা, এখান থেকে বলি যে পিএসসি গ্যাংলিয়া মানে হচ্ছে কি, এখানে দেখো কি কি আসে, জাস্ট এমনি একটা মনে রাখে, তোমরা যেভাবে মনে রাখো প্যারাসিম্পেথিক যে নার্ভাস সিস্টেমটা আছে, এটা আসবে এখান থেকে, পিএসসি মানে প্যারাসিম্পেথিক গ্যাংলিয়া। আর হচ্ছে তোমার এখানে আরো কিছু গ্যাংলিয়া আছে, দেখবা 5 ধরনের সেল 4টা গ্যাংলিয়া, এরকম একটা কথা আছে, হ্যাঁ। তারপরে এই যে জিএসসি সেল থেকে কি কি আসে, জাস্ট এগুলো একটু পড়ে নিও তোমরা, এগুলো মুখস্থ জিনিস। গ্লায়াল সেল আসে, সোয়ান সেল আসে, তারপরে হচ্ছে তোমার এই যে সি সেল অফ দি থাইরয়েড, ঠিক আছে? এই যে কর্নোট্রাঙ্কাল সেপ্টাম অফ দি হার্ট, আমি বললাম না নিউরাল ক্রেস্ট থেকে একটা সেপ্টাম আসে, এই যে কর্নোট্রাঙ্কাল সেপ্টাম অফ দি হার্ট। যদি এই কর্নোট্রাঙ্কাল সেপ্টাম অফ দি নিউরাল ক্রেস্ট সেলের ডিফেক্ট থাকে, তাহলে কর্নোট্রাঙ্কাল সেপ্টামটা কি ফরমেশন হবে না। দেখেন হার্টের কি হবে? ভিএসডি হবে, ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট হয়ে যাবে, রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল কমিউনিকেট করে যাবে, মাঝখান দিয়ে ফুটা হয়ে যাবে, বুঝছো? ওকে, তারপর আরেকটা ছন্দ আছে যে ম্যাককোট। এখানে ম্যাককোট দিয়ে জাস্ট হচ্ছে মনে রাখতে পারো যে তোমার এই যে মেনিনজিস, তারপর হচ্ছে মেলানোসাইট, জাস্ট এগুলো মুখস্থ, হ্যাঁ। এগুলো বলতে ভালো লাগতেছে না, এটা মুখস্থ জিনিস, তোমরা মুখস্থ করে ফেলবো যেভাবে পারো। আর হচ্ছে এই তো, এগুলো হচ্ছে এক্টোডার্মের। এন্ড যদি বলি একটু মেসোডার্মের কথা, ল্যাটারাল প্লেট মেসোডার্ম। ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে হচ্ছে তোমার উম আচ্ছা, ল্যাটারাল প্লেট মেসোডার্মের দুইটা লেয়ার আছে। দেখো আমি একটু এখানে বলে দিই, এই জিনিসগুলো তোমরা তোমরা কি হার্টের ডেভেলপমেন্ট পড়ছো? আমাকে বলো তো একজন, কেউ পড়ছো নাকি? হ্যালো, হার্টের ডেভেলপমেন্ট, তারপরে সেপ্টামের ডেভেলপমেন্ট পড়ছো? তোমরা কি আছো? পড়ো নাই মেবি, না? জয়? মানে পড়েও বুঝিনি, আচ্ছা, বুঝো নাই। মানে আমরা সেভাবে বোঝা হয় নাই।
আচ্ছা, মানে হার্টের ডেভেলপমেন্ট বললে না অনেক কিছু কভার হয়ে যায় অ্যানাটমি। তোমার তোমরা যে পড়ছো না তোমরা অ্যানাটমিতে যে ইন্টেরিয়র অফ দি রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল পড়ছো না? এরকম কোশ্চেন? হ্যাঁ? জি ভাইয়া পড়েছি। হ্যাঁ, তো এগুলা মানে অ্যা হয়তো মুখস্থ করছো, কিন্তু ওই যে হার্টের ডেভেলপমেন্টটা পড়লে এগুলো আর মুখস্থ করতে হবে না। জাস্ট ইমাজিন করে, করে বলবা। তারপরে ফ্যালট, টেট্রোলজি অফ ফ্যালট, টোফ, টেট্রোলজি অফ ফ্যালট এগুলা কি হয় না হয় এগুলা তোমরা জানো? অ্যাকচুয়ালি তোমরা হয়তো জানো না এগুলো, স্যাররা এভাবে বলতে পারে নাই। তো যদি কখনো সুযোগ হয় আমার তো প্রফ এখন, যদি তোমরা দরকার হয় তোমাদের আমাকে বইলো, হার্টের ডেভেলপমেন্টটা দেখাই দিব না, প্রিমিটিভ হার্ট টিউব, কিভাবে সেপ্টাম ফরমেশন হয়, ফিটাল সার্কুলেশন, টেট্রোলজি অফ ফ্যালট, ইম্পর্টেন্ট একটা জিনিস। কি কি হয় না হয় এগুলো সব জানলে ক্লিয়ার হয়ে যাইতো আর কি। আচ্ছা যাই হোক, এই যে ল্যাটেরাল প্লেট মেজোরামের কথা এখন বলতেছি, এটা হচ্ছে ল্যাটেরাল প্লেট মেজোরাম। দেখো এটা কিন্তু দুইটা লেয়ার আছে। এই বাইরের দিকে যেটা সেটা হচ্ছে সোমাটোপ্লিক্লিয়ার, এন্ড ভিতরের দিকে যেটা সেটা হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লিক্লিয়ার। একটা জিনিস মাথায় রাখবা, সোমাটোপ্লিক্লিয়ার থেকে সবসময় আসবে কি আমাদের বাইরের জিনিস আসবে, লাইক প্লুরা, পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম, ঠিক আছে, এগুলো আসবে, কাভারিং আসবে। এন্ড স্প্ল্যাঙ্কনোপ্লিক্লিয়ার থেকে আসবে অ্যাকচুয়ালি আমাদের ভিসের আসবে, হার্ট, লাং এগুলা, হ্যাঁ, ধরো এগুলো আসবে। আর কাভারিং যত আছে সেগুলো আসবে সোমাটোপ্লিক্লিয়ার অফ ল্যাটেরাল প্লেট মেজোরাম থেকে। আচ্ছা, তারপরে আরো কিছু আছে, ডার্মিস অফ দ্য স্কিন, বোনস, কানেকটিভ টিস্যু, এগুলোও আসবে ল্যাটেরাল প্লেট মেজোরাম থেকে। এই যে আমি যেটা বলতেছিলাম, প্যারাইটাল লেয়ার অফ দি পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, প্লুরা এগুলা। তারপরে ব্লাড ভেসেল ইন দিস এরিয়া। ওকে, এই যে স্প্ল্যাঙ্কনোপ্লিক লেয়ার থেকে অ্যাকচুয়ালি আসবে ভিসেরাল লেয়ার অফ পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম এগুলো আসবে, হ্যাঁ, ভিসেরা আসবে। তারপরে স্মুথ মাসল অফ দি ভিসেরা আসবে, ব্লাড ভেসেল আসবে। এন্ড ইন্টারমিডিয়েট মেজোরাম যেটা এই মাঝখানে, এটা থেকে কি আসে? অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট মেজোরাম থেকে একটা জিনিস খেয়াল রাখো, যদি কখনো ইউরিনারি এবং জেনিটাল সিস্টেম থেকে কোনো আসে, তোমাকে যদি ধরে টেস্টিস কোত্থেকে ডেভেলপ করে, তুমি আর কিছু না পারলে খালি বলে দিবা যে ইট ডেভেলপ ফ্রম দ্য ইন্টারমিডিয়েট মেজোরাম। যদি আসে লেখো কিডনি ডেভেলপমেন্ট, আর কিছু যদি না পারো জাস্ট বলে দিবা ইন্টারমিডিয়েট মেজোরাম। দ্যাট মিনস এই ইন্টারমিডিয়েট মেজোরাম থেকে ইউরিনারি এবং জেনিটাল সিস্টেম ডেভেলপ করবে, ইউরিনারি এবং জেনিটাল সিস্টেম ডেভেলপ করবে। এই কথাটা মনে রাখবা যে এখন কে জয়েন করতে চায়, হয়ে গেল। আচ্ছা, তাহলে যদি ইউরিনারি সিস্টেম অথবা জেনিটাল সিস্টেম থেকে কোনো ডেভেলপমেন্ট, কোনো ভিসার ডেভেলপমেন্ট জিজ্ঞাসা করে, লাইক তোমাকে যদি জিজ্ঞাসা করে যে ওভারি থেকে ডেভেলপ করে, তুমি যদি আর কিছু না পারো ওভারি ডেভেলপমেন্ট, খালি বলে দেবা ইন্টারমিডিয়েট মেজোরাম থেকে ডেভেলপ করে। বুঝছো? কারণ এখান থেকে কি আসে, আমাদের ইউরিনারি সিস্টেম এবং জেনিটাল সিস্টেমটা আসে। সেগুলো আমি ডিটেলস যাবো না, মুখস্থ করবা। যদি কখনো তোমাদের সুযোগ হয়, এমব্রায়োলজিতে কোনোটা বুঝতে সমস্যা হয় বা এমব্রায়োলজি টোটাল কোর্স করতে চাও, বা আমার যদি সময় থাকে তাহলে আমি হচ্ছে টাইম দিতে পারবো, সমস্যা নেই। বাট ওটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে, কিন্তু আগে এখন না আমার প্রব যেহেতু, তাহলে এই জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিতে পারতাম তোমাদের। আচ্ছা, এই যেগুলো বললাম, মেল জেনিটাল ট্র্যাক্ট, পার্ট অফ দি ইউরিনারি ট্র্যাক্ট, ঠিক আছে? ওকে, এগুলো একটু দেখে নিও। এন্ড আরেকটা কোশ্চেন আসে 2 মার্কসের, যে হোয়াট ইজ এমব্রায়োনিক পিরিয়ড এন্ড হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্ট। এমব্রায়োনিক পিরিয়ড আমরা কখন বলি? এই 3rd উইক থেকে 8th উইক, ইট ইজ কল্ড দ্য এমব্রায়োনিক পিরিয়ড। এখানে কি হয়, আমাদের সমস্ত অর্গান, আমাদের সমস্ত ভিসেরা এগুলো ডেভেলপ করে। অ্যাকচুয়ালি এখানে অর্গানোজেনেসিসটাই হয়, অর্গানোজেনেসিস হয়, অর্গানগুলো ডেভেলপ করে, হ্যাঁ। আমাদের লিম্ব ডেভেলপ করবে, হাত, তারপরে হচ্ছে তোমার পা, এগুলা এগুলো ডেভেলপ করবে। আচ্ছা, আর বিভিন্ন অর্গান ডেভেলপ করবে। আর এটা হইতেছে কি এমন একটা পিরিয়ড যেটার মধ্যে হইতেছে তোমার কনজেনিটাল অ্যানোমালি হওয়ার একটা চান্স থাকে, হিউজ পরিমাণ চান্স থাকে। কারণ এখানে হাইলি ডেভেলপ হয়, ঠিক আছে, সবকিছু ডেভেলপ হইতে থাকে। এবং এই জায়গায় হচ্ছে সবচেয়ে একটা রিস্ক থেকে যায়, যেখানে এই বুঝি কনজেনিটাল অ্যানোমালি হয়ে গেল এমন একটা ব্যাপার। বুঝছো? এই এই 3rd উইক থেকে 8th উইকে আসলে, এর জন্য এই 3rd উইক 8th উইককে বলা হয় এমব্রায়োনিক পিরিয়ড। এর জন্য মাদের এই 3rd উইক থেকে 8th উইক পর্যন্ত খুব সচেতন থাকতে হয়, খাওয়া দাওয়া সবকিছু মেনটেন করা লাগে, হ্যাঁ। কারণ এই জায়গায় কি হইতে পারে, লাইক ড্রাগ, এমন এমন ড্রাগ আছে যে মায়ের উপকার হইতেছে কিন্তু বাচ্চার ক্ষতি করতেছে, ওইটাকে বলা হয় টেরাটোজেনিক ইফেক্ট,
হ্যাঁ? সো টেরাটোজেনিক ইফেক্ট, এখানে টেরাটোজেনিক ইফেক্ট হইতে পারে। এর জন্য সবসময় মেডিসিন নেওয়ার ক্ষেত্রে সাবধানে নিতে হবে। তারপরে হচ্ছে এই পিরিয়ডটা এর জন্য হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পোর্টেন্ট। হুম? আচ্ছা, সাসসেপ্টিবল টু কনজেনিটাল অ্যানোমালি। আচ্ছা, এই তো মোটামুটি শেষ। আরেকটা জিনিস আমি একটু দেখাই দেই যে এটা শুরুতে আমরা যখন মাইটোসিসের ডিভিশন পড়ছিলাম, দেখো এখানে ২ টা কথা লিখছি। নন ডিসজাংশন অ্যান্ড অ্যানাফেজ লেক। নন ডিসজাংশনটা কি? এটা হচ্ছে মাইটোসিস। ধরো এখানে 46 টা ক্রোমোজোম আছে। আমি এখানে ৩ টা দেখাইছি। দেন তারা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ এসে এমন হইছে অ্যানাফেজ, টেলোফেজ। এটা নরমাল, তাই না? দেখো এখানেও 46 টা, এখানেও ২ টাতে 46 করে। ইজ আ নরমাল প্রসেস। বাট যদি নন ডিসজাংশন হয়, এটা কি ডিসজাংশন মানে এই যে ২ টা থেকে আলাদা হয়ে গেছে, দেখছো? ২ টা ক্রোমাটিড আলাদা হয়ে গেছে লম্বালম্বি লঙ্গিচুডানালি স্প্লিট হয়ে এবং ২ দিকে সরে গেছে, প্রান্তীয়করণ হইছে। আচ্ছা, এটা ডিসজাংশন। যদি নন ডিসজাংশন মানে কি লেগে থাকা। এই দেখো এখানে কি হইছে, মেটাফেজ দশায় ঠিক ছিল, অ্যানাফেজ দশায় কিন্তু এই লাল ২ টা আলাদা হওয়ার কথা ছিল। এই বাকি ২ টা আলাদা হইছে, লালটা আলাদা হয়নি। একদিকে চলে গেছে। এখন কি হবে? এখন কি হবে যে এই ২ টা পড়ে যাবে একটা ছেলে, এই সবগুলা পড়ে যাবে একটা ছেলে। দ্যাট মিনস এখানে কিন্তু নন ডিসজাংশন হইছে। তাই না? এখন এখানে কি হয়ে গেছে? একটা ক্রোমোজোম বেশি হয়ে যাবে। আমাদের নরমাল কি থাকে যে 44XY অথবা XX, তাই না? এখন কি হয়ে যাবে? একটার মধ্যে বেশি চলে গেছে। দ্যাট মিনস ধরো যে উম আহা আচ্ছা 40, ধরো এই যে 47 হয়ে গেল। ঠিক আছে? 46 এর জায়গায় এখন 47 হয়ে গেছে একটার মধ্যে। আর একটা হয়ে গেছে কি 45, তাই না? যদি এটা এখানে আসতো তাহলে 46 হইতো। কিন্তু এখন একটা যেহেতু একদিকে চলে গেছে, এটাই 47, এটাই হয়ে গেছে আবার 45। যেমন 45X0, এটা কোন ডিজিজ? টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমটা তাহলে নন ডিসজাংশনের মাধ্যমে হয়। আবার 47XX বা XY, এটা কি? ক্ল্যারি আচ্ছা ক্ল্যানিফেল্টার সিনড্রোম, এরকম একটা নাম ছিল, আমার নামটা মনে নেই। হ্যাঁ, ক্ল্যানিফেল্টার সিনড্রোম। ওখানে 47 টা ক্রোমোজোম আর 45 হচ্ছে টার্নার সিনড্রোমে। তাহলে এই নন ডিসজাংশনের মাধ্যমে এমন হয় আরকি। এন্ড অ্যাকচুয়ালি এটা কেন অ্যানাফেজ লেগ বলা হয়ে থাকে? যে অ্যানাফেজ দশায় কিন্তু এই জিনিসটা হয়। ঠিক আছে? অ্যানাফেজ দশায় এই জিনিসটা হয়। ওকে। মাইন ডিসজাংশনটা হয় না। আচ্ছা। এই দেখো এখানে তাই দেখাইছে যে নরমাল 46, একটার মধ্যে যদি 47 হয়, একটার মধ্যে 45। ঠিক আছে? আবার দেখা যায় যে 46 থেকে 46 হইলো। এখানে যাওয়ার পর 46 হইছে, বাট এখানে আবার 47, 45। এই জিনিসটা আরকি। আচ্ছা, আর অ্যানাফেজ লেগটা হচ্ছে এখানে বলছে, ও সরি, অ্যানাফেজ লেগটা মানে কি? এখানে স্প্লিট হয়ে ২ টা ২ দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু একটা যদি বের হয়ে যায়, সাইটোপ্লাজমে চলে আসে নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়ার পোর্ট দিয়ে, তখন দেখো এখন কিন্তু কেউ বেশি পাচ্ছে না। এখন যার থেকে চলে গেছে সে বেচারা কম পাচ্ছে একটা। কিন্তু অপরজন কিন্তু বেশি পাচ্ছে না। অপরজনেরটা ঠিকই আছে। কিন্তু দেখো এখানে ৩ টা থাকার কথা, আরেকটা মাঝখানে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ডিজেনারেট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অ্যানাফেজ লেগ। মানে এখান থেকে বের হয়ে গেল আরকি হেঁটে, এক কথায়। সাইটোপ্লাজমে চলে গেছে সে রাগ করে, অ্যান্ড এখানে হচ্ছে ৩ টা, তার মতোই আছে। এখানে বেচারা ৩ টা থাকার কথা, এখন ২ টা আছে। এখানে কি হয়ে যাবে? 46 and 45, 46, 45 হয়ে যাবে। ঠিক আছে? এখন বলো কারো কোনো সমস্যা থাকলে। আজকে আমি জানি ক্লাসটা খুবই বোরিং লাগছে তোমাদের কাছে। কারণ বোরিং টপিক, বাট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেগুলো বললাম এই স্লাইডের বাইরে আমার যে হোল স্লাইডটা আছে, যদি নাও পড়ো তাও কোনো সমস্যা নেই। দেখবা এইগুলাই জিনিসগুলাই। আচ্ছা, আর একটা কথা বলছিলাম আমি এখানে, এটা একটু বলে দিই যে দাঁড়াও। জয়, বুঝছো? ভাই হালকা পাতলা হ্যালো? বুঝতে পারছি আজকে। আর আজকে তো শুক্রবার ভাইয়া, ওই জন্য সেরকম ভাবে আর করা হয় নাই। আচ্ছা, ভিডিওটা দেখে নিও আবার। আশা করি উপকার হবে, বুঝছো? তোমরা কিন্তু আমার বলো নাই, আমি কিন্তু তোমাদের বলছি জি ভাইয়া। যে হ্যাঁ, আমারে কিন্তু কেউ বলো নাই তোমরা যে, বা তোমরা তো আসলে বলার কথাও না, জানো না, তাই না? তো আমি কিন্তু বলছি অ্যাকচুয়ালি। এর আগে রাব্বিকে পড়াইছিলাম একদিন। তো যাই হোক,
এখানে কিছু ভাইরাসের কথা বলছিলাম, যে কিছু ভাইরাস ইমিউনোগ্লোবিন জিটা ক্রস করতে পারে প্লাসেন্টাকে। কিছু ভাইরাস আছে যেমন হচ্ছে তোমার সাইটোমেগালো সাইটোমেগালো ভাইরাস, নামগুলো একটু নোট করে রেখো যখন নোট করবা। দেন হেপাটাইটিস বি অর সি, হেপাটাইটিস ভাইরাস বি অর হচ্ছে সি, এইচআইভি, এগুলা প্লাসেন্টা ক্রস করতে পারে, মায়ের কাছ থেকে বাচ্চার শরীরে চলে যেতে পারে। আরটা আছে রুবেলা ভাইরাস। এগুলা এগুলা থার্ড ইয়ারে যায় পড়াশোনা, জাস্ট একটু যাই না রাখো আর কি, আর কিছু না। এই ভাইরাস গুলা ক্রস করতে পারে। এই ড্রাগ নেওয়াতে উল্টাপাল্টা জিনিস হইলে, লাইক মায়ের জন্য ভালো যে ড্রাগটা দিল, ডক্টর সাজেস্ট করলো, কিন্তু এটা খেয়াল করলো না যে বাচ্চার শরীরে গিয়ে এটা কোনো ইফেক্ট করবে নাকি। যদি ইফেক্ট করে এটাকে বলা হয় টেরাটোজেনিক ইফেক্ট। এই কথাগুলা নট ফর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এগুলো থার্ড ইয়ারের জন্য। তো আমি বলতেছি টেরাটোজেনিক ইফেক্ট, বুঝছো? মানে মায়ের ভালো করতে গিয়ে যদি বাচ্চার খারাপ হয়ে যায়, এই তো। এখন বলো, কেউ যদি কোনোটা না বুঝে থাকো, না হলে শেষ করে দিই। ভাই টেরাটোজেনিক ইফেক্ট একটু আরেকবার বলেন। আচ্ছা, টেরাটোজেনিক ইফেক্টটা কি? মানে ধরো একটা মা, সে প্রেগনেন্ট, সে ডক্টর কাছে গেল, আর কোনো কমপ্লিকেশন নিয়ে আছে, তার খারাপ লাগতেছে বা তার এই সমস্যা ওই সমস্যা, ডক্টর তাকে খেয়াল না করে, যে আমাদের কিন্তু প্রেগনেন্ট মারা যখন হসপিটালে যায় তাদের কিন্তু খুব সচেতন ভাবে ওষুধ লিখতে হয়। উল্টাপাল্টা লিখলে হবে না শুধু। লাইক নর্মালি যে ওষুধটা খাইতে পারবে প্রেগনেন্সি টাইমে, কিন্তু সেই ওষুধ খাইতে পারবে না, ঝামেলা আছে। কি হবে, যে বাচ্চার শরীরে ইফেক্ট করতে পারে। মা ভালো হয়ে যাবে কিন্তু দেখা যাবে বাচ্চা ওটা নিতে পারতেছে না, কারণ মার কাছ থেকে তো সব যাচ্ছে বাচ্চার কাছে প্লাসেন্টা দিয়ে, তাই না? আবার বাচ্চার কাছ থেকেও মার এক্সক্রিটরি প্রোডাক্ট গুলো আসতেছে। তো যদি হচ্ছে এমন কোনো মেডিসিন সে নেয় যে মা সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু দেখা গেল কি মেডিসিনটা বাচ্চাকে যায় এফেক্ট করতেছে, বেবিকে যায় এফেক্ট করতেছে, বেবি কমপ্লিকেশন বাড়ায় করতেছে। এই যে ইফেক্টটা করলো, এটাকেই বলা হয় টেরাটোজেনিক ইফেক্ট, বুঝছো? মানে বে- মায়ের 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 এখানে ইফেক্ট না করে এটাকে বাচ্চাকে ইফেক্ট করবে এই হ্যাঁ, মেডিসিন হ্যাঁ, গুলা। হ্যাঁ, 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 এটা বাচ্চাকে ইফেক্ট করবে জিনিসটা। মা ভালো হয়ে যাবে, মা কোনো কমপ্লিকেশন নিয়ে গেলে হয়তো বা সে এটা মেডিসিন খেয়ে সে ভালো হয়ে যাবে, কিন্তু দেখা গেছে কি এই মেডিসিন মানে আহ, মা ভালো হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চা দেখা যায় আবার এফেক্ট হয়ে যাচ্ছে ওই মেডিসিন দিয়ে। ঠিক আছে? সব মেডিসিন তো আর হয় না, মেডিসিন খাইলেই তো বাচ্চা এফেক্ট হবে না। কিন্তু কথা হচ্ছে কিছু কিছু মেডিসিন আসছে বেশি পাওয়ারফুল, ওগুলা বা ওগুলা প্রেগনেন্সি টাইমে দেওয়া যায় না, প্রেগনেন্সি টাইমে অনেক হিসাব নিকাশ করে মেডিসিন দিতে হয়। এটাই হচ্ছে টেরাটোজেনিক ইফেক্ট, এটাই ইম্পর্টেন্ট, এগুলো থার্ড ইয়ারের জিনিসপত্র। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, দেখো তোমাদের কোশ্চেন আসে অনেক সময়, শর্ট নোট আসবে, অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে আসবে। এন্ড একটা যে মজার বিষয় মনে রাখবা, যে অ্যামনিওটিক ফ্লুইডই বাচ্চা খায়, অ্যামনিওটিক ফ্লুইডই বাচ্চা সারে। মানে বাচ্চা তো আর ইউরিনেট করতে পারে না, ও খায় অ্যাকচুয়ালি অ্যামনিওটিক ফ্লুইড, বেঁচে থাকে এটা খেয়ে। আর এইটাই সে ইউরিনেশন করে, আবার ওইটাই খায়, ইউরিনই খায়। ঠিক আছে? এভাবে চলতে থাকে। আর মেইন যে জিনিসটা এখানে গ্যাস্ট্রুলেশন, এই ফিগার গুলা যেভাবে ড্র করা আছে, এভাবে যদি ড্র করে দাও, তাহলে হচ্ছে একবারে মানে মার্কস এদিক সেদিক কাটার কোনো ওয়ে নেই। ভাইয়া কি কিছু নটোকটের বলবো? ফরমেশনটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, খেয়াল করো, এই হচ্ছে নটোকর্ডের ফরমেশনের স্লাইডটা, দেখতে পাচ্ছো? শুরুর দিকে কি হয়, তিনটা লেয়ার। আমরা কিন্তু অলমোস্ট গ্রাস্টুলেশন থেকে এখন 3 লেয়ার পেয়ে গেছি। আমি জুম করি, দেখো এই যে 3 লেয়ার, লালটা একটোডার্ম, ইয়েলোটা মেসোডার্ম, এন্ডোডার্ম, ব্লু কালার। কি হয়, এই একটোডার্মের উপরে একটা ওই যে আগে তো রয়ে গেছে নটোকর্ডাল, মানে প্রিমিটিভ নোডটা রয়ে গেছে না, প্রিমিটিভ স্টিক এন্ড প্রিমিটিভ নোড অ্যাপিয়ার করছিল ফার্স্টের দিকে যখন আমরা গ্যাস্ট্রুলেশন পড়ছি। ঠিক আছে? এই যে গ্যাস্ট্রুলেশন যখন পড়ছি, কই গেল,
এই দেখো গ্যাস্ট্রুলেশন যখন পড়ছি, এই যে প্রিমিটিভ স্ট্রিক লম্বাটা আর এই যে মাথার দিকে যেটা গোল্লা, এটা হলো প্রিমিটিভ নোট। প্রিমিটিভ নিয়ে কথাবার্তা শুধুমাত্র বলবো হচ্ছে গ্যাস্ট্রুলেশনের সময়, আর প্রিমিটিভ নোটটা নিয়ে কথা বলবো কখন? নোটোকোডের ফরমেশনের সময়, ঠিক আছে? তাহলে প্রিমিটিভ নোডের ওখানে কিছু সেল আসছে, এগুলোকে বলা হয় প্রিমিটিভ নোড সেল। এই যে, এবং এই পুরোটা জুড়েই হয়তো কি থাকে, পুরোটা জুড়েই নিচের দিকে আর কি মেসোডার্ম থাকে, কিন্তু এই যে লম্বা জায়গাটা, এই জায়গাটা খালি থাকে। এই যে এই জায়গাটা দেখো, দাগ দিয়ে দেখাইছি। এই যে আমি একটু বলি, এই যে এটা হচ্ছে প্রিমিটিভ নোড, আর এই যে দাগ দিয়ে দেখাইছি যেটা, এখানে কি থাকে, মানে কোনো সেল থাকে না, ঠিক আছে? এটা ক্রেনিয়ালের দিকে কোনো মেসোডার্ম থাকে না নিচে, যার কারণে জায়গাটা খালি থাকে। এই যে খালি থাকে এখানে দেখো, এটা ক্রস সেকশন। এবার যে লম্বালম্বি ক্রস সেকশন করি এই বরাবর, তাহলে এরকম জিনিস দেখতে পাবো সাইড থেকে। যে এই দেখো পিছন দিকে মেসোডার্ম আছে, পিছন দিকে মেসোডার্ম আছে, সরি এই যে পিছন দিকে মেসোডার্ম আছে এখানে, কিন্তু এই ক্রেনিয়ালি, এটা ক্রেনিয়াল, এই ক্রেনিয়ালি কোনো মেসোডার্ম নাই। এই যে নাই, ফাঁকা। কারণ কি, এই আমরা একটা জিনিস বলছি যে একটোডার্ম এন্ডোডার্ম দুইটা জায়গায় কোনো মেসোডার্ম থাকে না। এই হচ্ছে বাক্যোফারেঞ্জিয়াল মেমব্রেন, এখানে একটোডার্ম এন্ড এন্ডোডার্ম ক্লোজলি অ্যাডহেরেন্ট। আবার পিছন দিকে কর্ডাল যে ইনটা, এখানেও কি হয়, কোনো ইন্টারভেনিং মেসোডার্ম থাকে না, এখানেও হচ্ছে তারা অ্যাডহেরেন্ট। এই যে ইয়েলো কালারটা হচ্ছে মেসোডার্ম, শুধুমাত্র কতটুকু জায়গা জুড়ে আছে, এই পিছন দিক কর্ডাল জায়গা জুড়ে আছে, এই কর্ডাল জায়গা জুড়ে আছে। তোমরা 3D পিকটা 2D পিকে কনভার্ট করছি, বুঝতেছো তো আশা করি, তাই না? এটাকে ক্রস সেকশন করছি এই বরাবর করে, এই পিকটা দেখাইছি এখানে। তাহলে সামনের দিকে নাই, তখন কি করে, এখান থেকে সেল, প্রিমিটিভ নোডের যে সেলগুলা, এটা হচ্ছে প্রিমিটিভ পিট সেল, এই পিট সেলগুলা মাইগ্রেট করা শুরু করে ভিতর দিকে। ভিতর দিকে দেখো, দেখাচ্ছি এখানে, ভিতরে যাচ্ছে যাচ্ছে, গিয়ে 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 সামনের দিকে যে খালি জায়গা ছিল না, এই যে সামনের দিকে খালি জায়গা ফিল আপ করে ফেলে। দেখছো? এটুকু বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এগুলা ছিল আগে প্রিমিটিভ পিট সেল, এখন এই যে ফিল আপ করে ফেললো, এটা হয়ে যাবে নটোকর্ডাল প্রসেস। এটাকে বলবো কি, নটোকর্ডাল প্রসেস। এরপরে কি হবে, এই নটোকর্ডাল প্রসেসের উপরের দিকে যে একটোডার্মের সাথে যে সেলগুলা লেগে আছে, নটোকর্ডাল প্রসেসের সেলগুলা, এটাকে বলবো রুফ সেল। আবার নটোকর্ডাল প্রসেসের সেলগুলা যেটা এন্ডোডার্মের সাথে অ্যাডহেরেন্ট নিচের দিকে, এটাকে বলবো ফ্লোর সেল। এই ফ্লোর সেলগুলা এই এন্ডোডার্মের সাথে কি হয়, তোমার এই যে ইন্টারমিঙ্গেল হয়ে থাকে, ঠিক আছে? ইন্টারমিঙ্গেল হয়ে থাকে। একসময় তারা কি করে, এই এন্ডোডার্ম এবং এই নটোকর্ডাল প্রসেস এই গ্রুপ বরাবর ডিসলভ হয়ে যায়, ডিসলভ হয়ে একটা ক্যানেল তো ফরমেশন হয়ে যায়। এই যে ক্যানেল হয়ে গেছে এখন, দেখছো? হয়ে ক্ষয় করবে এই এমনি, জায়গাটা, হ্যাঁ হ্যাঁ যে বলো। অ্যামনিওটিক করলে এখানে ক্ষয় করবে 3 নম্বর ছবিটায়, হ্যাঁ ডিজলভ হয়ে হ্যাঁ যাওয়ার হ্যাঁ, পরে। ক্ষয় বলতে কি মানে হচ্ছে এখানে এই এন্ডোডার্ম এন্ড হচ্ছে এই সেলগুলা এখান থেকে একটা জাস্ট ডিসলভ হয়ে যাবে, মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ক্ষয় বলছো বাংলায়, মানে এরকম একটা হয়ে যাবে, হইয়া এরকম একটা জায়গা হয়ে যাবে, ফাঁকা জায়গা হয়ে যাবে। এখন কমিউনিকেশন হয়ে গেছে, দেখছো? একদম ফাঁকা এখন, কিন্তু আর এই বরাবর সেল নাই, কোনো এন্ডোডার্মও নাই, আর হচ্ছে নটোকর্ডাল প্রসেসের সেলগুলাও নাই। এখন এটা উপরের দিকে আমরা কি জানি, উপরের দিকে ক্যাভিটি আছে, অ্যামনিওটিক ক্যাভিটি, নিচের দিকে প্রিমিটিভ ইয়ক স্যাক। এই যে এখানে থেকে চিন্তা করো, এই যে এটা নিয়ে কাজ করতেছি আমরা, উপরে অ্যামনিওটিক, নিচে প্রিমিটিভ ইয়ক স্যাক। এখন একটা কমিউনিকেশন হয়ে গেছে, এই কমিউনিকেশনটাকে বলা হয় নিউরো এন্টারিক ক্যানেল। একটা যে ক্যানেল ফরমেশন হয়েছে, এটাকে বলা হয় নিউরো এন্টারিক ক্যানেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হয়, এই দেখো, এখন আমরা কি করছি, ওইটুকু বুঝলাম। আগে আমরা ক্রস সেকশন করছিলাম এই লম্বালম্বি ভাবে, এখন আমরা ক্রস সেকশনটা ট্রান্সভার্সলি করলাম, করে এই ফিগারটা পাইলাম। দেখলাম কি যে এখন এরকম একটা জিনিস পাইছি আমরা, যে হ্যাঁ, এই জায়গাটুকু পুরাটুকু কি ফিল আপ করে ফেলছে, পুরাটুকু। এই যে দেখো, ও আরেকটা কথা বলে নিই, এই জায়গায় যে কমিউনিকেশন হয়ে গেছে না, এরপর কি করে ফার্দার আবার প্রিমিটিভ পিট থেকে, এই যে প্রিমিটিভ পিট থেকে আবার সেল মাইগ্রেট করে, আবার মাইগ্রেট করে আবার এই জায়গায় ভরাট করে দেয়। এবং নটোকর্ডের যে সেলগুলো আছে তারা কি করে, ইটসেলফ ডিভাইড হয়ে তারাও নিজেরা আবার আগের মতো অবস্থায় ফিরে আসে, দেখছো? এবং এই ফাঁকা জায়গাটুকু ভায়োলেট কালার যে নটোকর্ডাল প্রসেস, এই সেলগুলো ফিল আপ হয়, এই যে প্রিমিটিভ নোট, তোমার প্রিমিটিভ পিট থেকে যে সেলগুলো মাইগ্রেট করে আবার মাইগ্রেট করে করে ভরাট করে দেয়। এখন যদি আমি একটু এই ট্রান্সভার্সলি ক্রস সেকশন করি, তাহলে আমি হচ্ছে এমন পাবো। এমন যদি পাই, এই হচ্ছে আমাদের, দেখো একটু দেখাই,
এই যে এমন পাইলাম, এবং এরকম হয়ে যাওয়ার পর এখন একটা কি হয়, এটা তারা প্লেট লাইক ফরমেশন করে, এটা টোটালটা ভরাট করে আছে, এখন হয়ে যায় একটা প্লেট হয়ে যায়, ঠিক আছে। এবং প্লেট হওয়ার শুরুতে এই নটোকর্ডের যে নিচের সেল গুলো আছে তারাও কি হয়, প্লেটও হয়, প্লাস হচ্ছে তারাও আলাদা, মানে আলাদা যে ছিল আস্তে আস্তে তারাও ভরাট হয়ে যায়, ঠিক আছে, এই যে ভরতেছে, অ্যাকচুয়ালি এই ভরাটটা আগেই হয়ে যায়। Just এটা মনে রাখো যে আমরা যখন এইভাবে ক্রস সেকশন করবো এখন, তারা একটা প্লেট ফরমেশন করবে, এটাকে বলবো নটোকর্ডাল প্লেট। ওইটার পরে এটা হইছে দেন নটোকর্ডাল প্লেট। এই নটোকর্ডাল প্লেটটা থেকেই ফার্দার কি হবে, ফার্দার মানে হচ্ছে আরো গ্রোথ হয়ে দেন হচ্ছে একটা ডেফিনেটিভ নটোকর্ড তৈরি করে ফেলবে। জাস্ট এটা মনে রাখবা, ফার্স্ট নটোকর্ডাল প্রসেস। আচ্ছা আমি একটা ফ্লো চার্টে বলে দিই এটা, তাহলে তোমাদের জন্য ধরতে ইজি হবে। ফার্স্টে প্রিমিটিভ পিট সেল, এখান থেকে হবে নটোকর্ডাল প্রসেস, এখান থেকে হবে নটোকর্ডাল বা হ্যাঁ নটোকর্ডাল প্লেট, ঠিক আছে। এই নটোকর্ডাল প্লেট থেকে হবে ডেফিনেটিভ নটোকর্ড, ডেফিনেটিভ নটোকর্ড। ভাই নটোকর্ডাল প্লেটের ওইখানে নিচের লেয়ারটা মানে গায়েব বা মোছা আছে, ওটা কি ওটা কি আস্তে আস্তে ফিল আপ হবে নটোকর্ড এই এটা ডেফিনিটলি? জি ভাইয়া। হ্যাঁ, মানে মানে এইখানে না কয়েকটা জিনিস হয়, আমি বলি। ফার্স্টে দেখো এন্ডোডার্মটা এইভাবে থাকে, একসময় এন্ডোডার্ম, এবং প্লাস হচ্ছে এই যে উপরে যে সেলগুলো থাকে, এইখানে যে সেলগুলো থাকে, মানে নটোকর্ডাল প্রসেস সেল, এরা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, হয়ে এমন একটা স্ট্রাকচার হয়ে যায়, খেয়াল করো, এমন হয়ে যায়, এবং একটা ক্যানেল ফরমেশন হয়ে গেছে, তাই না? দেখো এটা হচ্ছে ধরো এন্ডোডার্ম, এরপরে কি হয়, প্রিমিটিভ পিট সেল থেকে সেলগুলো আসে, আইসা এখানে আবার ফিল আপ করে দেয়, এটা নটোকর্ডাল প্রসেস হয়ে গেল, আবার আবার এই দুইটাও লেগে যায়, এরপরে আবার প্রিমিটিভ নটোকর্ডাল প্রসেস যে হইলো, হওয়ার পর আবার নটোকর্ডাল প্লেট যখন হয় তখন আবার একটোডার্ম ডিসঅ্যাপিয়ার করে যায়, আবার তার এমন হয়ে যায়, মানে কয়েকবার ডিসঅ্যাপিয়ার হয়, কয়েকবার হয়, মানে তারা কি করবে দিশা পায় না, এরকম একটা অবস্থা আর কি। এরকম নটোকর্ডাল প্লেট হয়ে যায়, এখানে আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এরপরে দেখা যায় আবার তারা লেগে যাচ্ছে, ঠিক আছে, এরকম হয় আর কি। দেখো একবার লাগাইছি, আবার সে ডিসঅ্যাপিয়ার আবার হইতেছে আস্তে আস্তে, আবার হয়ে 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 দেখো এখন হয়েই গেছে পুরোটা, এখন একটা জিনিস পাইলাম এট লাস্ট, এটাই হচ্ছে আমাদের হ্যাঁ। আচ্ছা মিটিং শেষ হয়ে যাবে মনে হয় আবারও, তো এই পর্যন্ত কারো তো প্রবলেম নেই কোনো, তাই না? তাহলে শেষ করে দিই একবারেই, ওকে ভাইয়া। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভিডিও দেখে নিও, আবার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ওকে, তাহলে আমি তোমাদের আসসালামু গ্রুপ আলাইকুম থেকেও ভাইয়া। লিভ নিয়ে নিচ্ছি, হ্যাঁ জয়, আমি গ্রুপ থেকেও